স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জাতীয় বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। জয়পুরহাটের জামালগঞ্জ কয়লাখনিতে প্রথমবারের মতো গ্যাস অনুসন্ধান শুরু, সফল হলে বিভিন্ন অঞ্চলের মধ্যে জ্বালানি ভারসাম্যহীনতা দূর হওয়ার আশা। এবং শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। আমরা এবার সরাসরি চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের কারণে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে এবং অনেকেই বলছেন যে এই সম্পর্ক আর রাখার কোনো মানে আছে কিনা, এ ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। পাকিস্তানের কিছু উদ্ধত্যপূর্ণ আচরণ আমরা দেখেছি, যে একেবারেই সম্প্রতি আমাদের একজন কূটনীতিককে আমাদের পাকিস্তানের বাংলাদেশ দূতাবাসে কর্মরত কাউন্সিলর রাজনৈতিক মৌসুমী রহমানকে পাকিস্তান প্রত্যাহার করতে বলেছে এবং বাংলাদেশও করে নিয়েছে, কিন্তু তারা কোনো কারণ দেখাতে পারেনি কিন্তু এর জন্য। এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশে পাকিস্তানের একজন কূটনীতিকের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ উঠেছিল, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল এবং জঙ্গি অর্থায়নের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছিল, এবং সেখানে ইদ্রিস শেখ নামে একজন জেএমবি নেতা তার স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছিল যে সেই পাকিস্তানের সেই কূটনীতিক যিনি ফারিনা আশরাফ, তিনি তাকে অর্থ সাহায্য করেছেন এবং তার গাড়িতে পৌঁছে দিয়েছেন ইত্যাদি সুনির্দিষ্ট অভিযোগে কিন্তু তাকে বাংলাদেশ প্রত্যাহার করতে বলেছিল। তারও আগে আমরা দেখেছি যে গত জানুয়ারি মাসে আরেকজন পাকিস্তানের কূটনীতিক, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি সরাসরি ধরা পড়েছিলেন একেবারে যে জাল টাকার ব্যবসায়, তো তাকে তখন প্রত্যাহার করে নিয়েছিল পাকিস্তান মুচলেখা দিয়ে। তো এই যে কর্মকাণ্ডগুলো, এবং আমরা দেখছি যে আমাদের যে যুদ্ধাপরাধীদের বিচারের রায়গুলো বেরোবার পর বা রায় কার্যকর হওয়ার পর পাকিস্তান যে ধরনের বক্তৃতা বিবৃতি দিচ্ছে সেগুলো অত্যন্ত গর্হিত এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, এই সব মিলিয়ে, এবং তারা সম্প্রতি বাংলাদেশে ৭১ কোনো গণহত্যা হয়নি এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ পর্যন্ত করেছে। এই সব মিলিয়ে এখন পাকিস্তানের সাথে সম্পর্কটা একটু পুনর্মূল্যায়ন জরুরি বলে মনে করছেন সবাই। সেটি অনেকভাবে হতে পারে। সরকারের হয়তো অনেক রকম হিসেব নিকাশ থাকবে যে সম্পর্কটা আদৌ একেবারে ছিন্ন করে দেবেন কিনা, কারণ অনেক রকম ব্যবসা বাণিজ্যের ব্যাপার থাকে, কিন্তু অন্তত সীমিত করার বা একটা দৃশ্যমান কিছু পদক্ষেপ নেওয়া, যাতে পাকিস্তান বুঝতে পারে যে আমরা তাদের এই কর্মকাণ্ডকে সহজভাবে নিচ্ছি না। যেটা আমরা কিন্তু একটা উদাহরণ আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অত্যন্ত সাহসী পদক্ষেপ, প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। তা আমি আরিফিন স্যার আপনার কাছে প্রথমে আসবো, আপনি যদি ব্যাপারটি নিয়ে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাগুলো বললেন এগুলো তো আমরা প্রতিনিয়তই এখন লক্ষ্য করছি যে ৭১ পাকিস্তান বাহিনীর গণহত্যা, তার তো শিকার এই দেশে প্রতিটি পরিবার, তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এবার ২০১৫ সালের ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাসের একেবারে প্রাক্কালে ৩০ নভেম্বর ২০১৫ আমাদের ভারপ্রাপ্ত হাই কমিশনার যিনি ইসলামাবাদে আছেন, তাকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে যে স্টেটমেন্ট তার হাতে তুলে দেওয়া হয়, সেটি তো একেবারে আপনার মিথ্যাচার বললে কথাটা বোধহয় সঠিক হবে না। এটা তারা ৭১ যে ধরনের বর্বরচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে এখানে, ঠিক একইভাবে ওই মাপেরই বর্বরচিত মিথ্যাচার করেছে। তারা বলেছে যে ৭১ এই দেশে, আমাদের এই দেশে গণহত্যা হয়নি এবং কোনো গণহত্যার সাথে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা ছিল না। তাহলে আপনি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে গণহত্যা তারা শুরু করলো ২৫শে মার্চে সেই রাতে, এবং পুরো ৯টি মাস ১১ দিন পুরো মুক্তিযুদ্ধের সময়টা তারা গণহত্যা করেছে সারা দেশে, প্রত্যন্ত অঞ্চলে। এই দেশের
এই বিশ্বাসঘাতক চক্র জামাত শিবির রাজাকারের সহযোগিতা নিয়ে তারা গ্রামেগঞ্জে পর্যন্ত গিয়ে মানুষ হত্যা করেছে, নারী নির্যাতন করেছে, কত ধরনের অত্যাচার নির্যাতন। তার সাক্ষী তো শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে গণমাধ্যমগুলোতে এখনো আছে। এখনো ওয়েবসাইটে গেলে দেখা যাবে যে 71-এ কি হয়েছিল দেশে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার গণহত্যা দিয়ে শুরু করলো, আবার এই গণহত্যার শেষ অধ্যায় রচিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। 14 ডিসেম্বর 1971 আমাদের এই ক্যাম্পাস থেকে আমাদের বুদ্ধিজীবীদের চোখ বেঁধে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে, যাদের মৃতদেহ আমরা এখনো অনেকের পাইনি, আর অনেকের পাওয়া গেছিল 16 তারিখের পরে, 17, 18, 20 ডিসেম্বর। তো সেই ক্যাম্পাসে থেকে আমরা যদি নীরব থাকি শুধু, তাহলে মনে হবে যে আমরা এই মিথ্যাচারকে প্রশ্রয় দিচ্ছি। এটা তো সম্ভব নয়। আপনি জানেন যে আমরা বিগত কয়েক বছর যাবৎ ডিসেম্বর মাসের 1 তারিখটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মিলে একটা বিজয় র্যালি আয়োজন করে থাকে। সেই বিজয় র্যালি ক্যাম্পাস থেকে এসে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতার চত্বর, যেখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই জায়গায় এসে আমরা অবস্থান করি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আগামী 1 বছরের যে কি কোনো পরিকল্পনা সেগুলো সম্পর্কে আলোচনা করি। এই বছর 30শে নভেম্বরের যে ঘটনা ঘটলো, যেটা 1 ডিসেম্বর আমরা পত্রপত্রিকায় দেখেছি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সাংঘাতিকভাবে বিক্ষুব্ধ যে এইটা কি করে সম্ভব। আজকে 21 শতাব্দী, তারা হয়তো 71-এ গণহত্যা করেছে, আজকে এই 21 শতাব্দীতে এসে সেই একই কথা বলবে, এটা কি হয় কখনো? সেখানে মোটামুটি আমাদের একটা সিদ্ধান্ত হলো যে এই বিশ্ববিদ্যালয়ের পক্ষে আর বোধহয় পাকিস্তানের সাথে কোনো রকম সম্পর্ক রাখা সম্ভব হবে না। পরবর্তীতে 14 ডিসেম্বর, যেদিন আমরা শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি, শহীদ বুদ্ধিজীবী দিবসের সেই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সভায় মিলিত হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করে যে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত, 71-এর গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়, কোনো প্রতিষ্ঠান, পাকিস্তান সরকারের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক সম্পর্ক থাকবে না, কোনো সাংস্কৃতিক ক্রিয়াকেন্দ্রিক কোনো সম্পর্ক থাকবে না। পাকিস্তান থেকে ছাত্র প্রতিনিধি বা শিক্ষক প্রতিনিধি আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে হোস্ট করব না, এবং আমরা আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের পাকিস্তানের কোনো সভা, সেমিনার, সিম্পোজিয়ামে পাঠাবো না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাই হয়েছে সত্যের অন্বেষণ করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিশন স্টেটমেন্ট হচ্ছে সত্যের জয় সুনিশ্চিত, যেটি একেবারে শুরুতে আমাদের স্টেটমেন্ট ছিল। এখন অবশ্য সেটা পরিবর্তন হয়েছে শিক্ষাই আলো, এবং সেই শিক্ষার আলো প্রজ্বলিত করে সত্যতা, সত্যনিষ্ঠতা, সততা। তো সেই জায়গায় আমরা পাকিস্তানে কেন পাঠাবো আমাদের মিথ্যার সাথে যুক্ত হওয়ার জন্য? এটা তো অসম্ভব ব্যাপার। তো সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে আমরা মনে করেছি যে পাকিস্তানের সঙ্গে আর সম্পর্ক এখন রাখা যায় না। এই পর্যায়ে এসে তারা 71-এ গণহত্যা করেছে, সেটার জন্য তারা ক্ষমা প্রার্থনা করেনি, 195 জনকে অন্তত বিচার করার কথা ছিল সেটা করেনি। তারপরেও কিন্তু এক ধরনের একটা সম্পর্ক চলছিল। বেশ কয়েকটি পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের বিভিন্ন কোলাবোরেশন, বিভিন্ন মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কাজ চলছিল। কিন্তু এখন এই বক্তব্যের পরে এটা কি করে সম্ভব? ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে ক্যাম্পাসের ভিতরে আপনি বহু জগন্নাথ হলের গণসমাধি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে আমাদের গণকবর, জরুলক হলের ভিতরে কবর, আমাদের ফুলার রোডের আবাসিক এলাকার ভিতরে কবর, এগুলো কোথা থেকে আসলো? কারা এদেরকে হত্যা করেছে? তো এরপরে কি করে আপনার নিশ্চুপ থাকে? কিন্তু স্যার একটি জিনিস জানতে চাইবো যে যারা ইতিমধ্যে যদি পাকিস্তানি ছাত্রছাত্রী কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকে, তাদের ব্যাপারে না, নিশ্চয়ই আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে যে আমাদের এই সিদ্ধান্ত আমরা 14 ডিসেম্বর 2015 সালে নিয়েছি। আজ পর্যন্ত আমরা যে পাকিস্তানি ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিষ্ঠানে যদি ভর্তি হয়ে থাকে, তাদের ব্যাপারে তাদের যে একাডেমিক কার্যক্রম সেটা পরিচালিত হবে। তারা তাদের একাডেমিক কার্যক্রম শেষ করেই এখান থেকে যেতে পারবে, সেই বিষয়ে আমাদের কিন্তু এখন থেকে, অর্থাৎ 14 ডিসেম্বর 2015 পর থেকে কোনো ছাত্র ভর্তি করার সুযোগ। ধন্যবাদ অধ্যাপক তারেক শামসুজ্জামান। আপনি কি বলবেন এই ব্যাপারে?
আজকে আলোচনার আপনি সূত্রপাত করেছেন পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের পুনর্মূল্যায়নের প্রশ্ন। আমাদের মাননীয় উপাচার্য একাডেমিক সাইটটার কথা বললেন এবং সেটা খুব যুক্তিসঙ্গত কারণেই তিনি বলেছেন, কারণ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যার সাথে পাকিস্তানের সেনারা সরাসরিভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিদ্ধান্ত নিয়ে আমি মনে করি সেটা সঠিক সিদ্ধান্তই তারা নিয়েছে। কিন্তু আমি আরেকটু অন্যদিকে যেতে চাই, সেটি হচ্ছে যে এই পাকিস্তানের সাথে সম্পর্ক এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেখানে একটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। সিদ্ধান্তটা কি? সেটা কি আমরা কি পাকিস্তানের সাথে এখন আমরা সম্পর্ক ছিন্ন করব? যদি ছিন্ন না করে থাকি তাহলে সম্পর্কের অবস্থানটা কি হবে? আপনি জানেন যে পাকিস্তানের সাথে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আমরা দুটো দেশ একসাথে কাজ করে এবং আমাদের কিছু স্বার্থ আছে, পাকিস্তানের কিছু স্বার্থ আমাদের এখানে আছে এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরাও আমাদের কিছু ব্যবসায়িক ইন্টারেস্ট আছে সেখানে। এক্ষেত্রে পাকিস্তানের প্রতি তাদের যে আচরণ এবং তাদের যে কর্মকাণ্ড, এটা মনে করে না যে পাকিস্তান বাংলাদেশকে কখনো বন্ধুত্বপূর্ণ একটা ভাতৃপ্রতিম দেশ হিসেবে তারা কখনোই মনে করে না। তাদের আচরণের মধ্যে থেকে এটাই প্রমাণিত হয়েছে। ফলে আমি মনে করি যে তাদের কর্মকাণ্ডকে এক ধরনের ঠিক চ্যালেঞ্জ বলবো না, আমি এক ধরনের প্রতিবাদ হিসাবে আমরা আমাদের যে দূতাবাস আছে সেই দূতাবাসকে আমরা ডাউনগ্রেড করতে পারি এবং একই সাথে আমাদের তো করাচিতে একটা কনসুলেট আছে, সেই কনসুলেটটাও আমরা বন্ধ করে দিতে পারি। কিন্তু একটা প্রশ্ন আছে যে সীমিত আকারে কার্যক্রম না চালালে আমাদের দু দেশের মধ্যে কিছু ব্যবসায়িক সম্পর্ক আছে, এগুলো একটা সমস্যা তৈরি করবে। একই সাথে ধরেন আমাদের কিছু নাগরিক আছেন সেখানে কাজ করেন, তাদের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে। সেই জন্যই আমি মনে করি যে ডাউনগ্রেড করা যেতে পারে। কারণ আপনি জানেন যে পাকিস্তানের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক খুব খুব বড় আকারে না এবং আমাদের পণ্যেরও খুব বিশাল একটা বাজার পাকিস্তানে নাই এবং পাকিস্তানের কাছ থেকে আমাদের পাওয়ারও কিছু নাই, কারণ বরং প্রতিটি সোশ্যাল সেক্টরে বাংলাদেশ পাকিস্তানের চাইতে অনেক অনেক দূরে এগিয়ে আছে। প্রতিটি সোশ্যাল সেক্টরে, শিক্ষা থেকে শুরু করে মাতৃসেবা, প্রতিটি ক্ষেত্রে। ফলে আমার মনে হয় যে আমরা এই তাদের আচরণের প্রতি এক ধরনের প্রতিবাদের ভাষা হিসেবে আমরা আমাদের এমবেসিকে ডাউনগ্রেড করতে পারি। এটলিস্ট এই ডাউনগ্রেড করার মধ্যে যদি আমরা এটা বোঝাতে চেষ্টা করতে পারি যে তোমাদের আচরণ বন্ধুপ্রতিম নয় এবং তোমরা যে কাজগুলো করছো সে কাজগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা এক ধরনের হস্তক্ষেপে সামিল। বিশেষ করে আপনি আপনার আলোচনার সূত্রপাত যেভাবে করেছিলেন যে পাকিস্তানি একজন দূতাবাসের একজন সেকেন্ড সেক্রেটারি ফারিনা আরশাদ, তার সাথে জঙ্গি কানেকশন, এবং এটা তো স্বীকারোক্তি, এটা তথ্য উপাত্ত সহকারে এটা আমরা দেখেছি যারা পত্রপত্রিকায় এসছে। ফলে এটা জাতিসংঘের চার্টারের 7 নং ধারার একদম টোটালি কন্ট্রাডিক্ট করে। সেখানে ক্লিয়ারলি বলা আছে একটি দেশ অন্য একটি দেশের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করতে পারবেন না। এখন পাকিস্তান এটা করেছে, নিশ্চয়ই তাদের উদ্দেশ্যটা, তারা একটা উদ্দেশ্যটা ভালো ছিল না, নিশ্চয়ই তাদের উদ্দেশ্যটা এক ধরনের আমাদের অভ্যন্তরীণ ঘটনা হস্তক্ষেপ করে আমাদের এখানকার যে জনজীবন বিপন্ন করার তারা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে। ফলে আমরা মনে করি যে বাংলাদেশ যে কাজটা করেছে দূতাবাসকে সেকেন্ড স্টেজে প্রত্যাহার করে নেওয়ার ঘটনা, আমি মনে করি এটা যুক্তিসঙ্গত আছে। এখন যেটা করা প্রয়োজন, যে পুনর্মূল্যায়নের প্রশ্ন আপনি যেভাবে বলছেন, আমি মনে করি ডাউনগ্রেড করে আমরা আমাদের প্রতিবাসের ভাষাটা অব্যাহত রাখতে পারি। ধন্যবাদ। আশফাকুর রহমান, একজন সাবেক কূটনীতিক হিসেবে আপনি কি বলবেন? আই থিঙ্ক ইতিহাস আমাদেরকে ইতিহাস হলো উইটনেস টু দিস হোল সেট অফ ইভেন্ট। ইতিহাস অলসো একটা স্টেজে ইন আওয়ার রিলেশনশিপ they took history spoke out, ইতিহাস কথা বলেছে যে ওদেরকে সারেন্ডার করিয়েছে the Pakistan army. They surrendered and they went back, and the government, যে গভর্নমেন্টের থ্রু দিয়ে এসেছিল সেই গভর্নমেন্টও চেঞ্জ করে দিয়েছে। এর থেকে আর বেশি প্রমাণ কি চায় পাকিস্তান? ওদের কীর্তিকলাপের ওরা যে ডিনাই করছে এখন যে কোনো কিছু অ্যাট্রসিটি হয়নি এখানে, ঠিক আছে, ইউ হ্যাভ ইউর পয়েন্ট অফ ভিউ, বাট এটা কি ওখানকার জনগণ বলছে
নাকি কোনো কোর্টেরই বলছে, নাকি ওখানকার গভর্নমেন্ট বলছে? গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তো এটা বলতেই পারে না, এটা হতেই পারে না। হিস্ট্রি হ্যাজ প্রুভড দ্যাট। যেটা হতে পারে যে সার্টেন সেকশন অফ পিপল ওরা মনে করছে যে দে আর বিং এফেক্টেড, দে উইল বি এফেক্টেড ইফ বাংলাদেশ যদি চালিয়ে যেতে চায় এরকম প্রসিকিউশন ইন ফিউচার। ওদের যে 195 কথা হলো যে পাকিস্তান নিজের স্বার্থে দে শুড ডু ইট। দে মাস্ট ট্রাই টু ক্লিয়ার দ্য নেম অফ দ্য পাকিস্তানি নেশন and the people of Pakistan. Why is the government or certain coterie ওদের দেশে is trying to align with an atrocity? আমি এইটা এখনো বুঝছি না। অ্যাট্রসিটির সাথে আপনি কেন অ্যালাইন হচ্ছেন? আপনার দেশে যদি একটা সোলজার কোনো অ্যাট্রসিটি করে, the government owns it up, যে হ্যাঁ হয়েছে, ঠিক আছে, এর বিচার আমি করি। সেই কথা বলে তো ওদেরকে নিয়ে গেছে ফেরত, নিয়ে গেছে না? হ্যাঁ, 195 people they took back যে আমরা আমাদের আইনে আমরা এটা করব। What have they done? What is the record? What is the history? History shows that they have falsified it. মিথ্যা কথা বলে। কেন এখন তারা বলছে যে আমরা করিনি কিছু? আমরা কি আর্মি ফুল? ইজ দ্য ওয়ার্ল্ড এ ফুল? এটা তো হতেই পারে না। এখানে there are documents not only written by Bangladeshis, but by those who were observers. Who broke the news? It was a foreign journalist who broke the news. ওরা তো ক্ল্যাম্প ডাউন করে রেখেছিল 71-এ, কিন্তু পারলো না তো। So it is foolish. They are just hiding themselves under a canopy. একটা চাদরের ভেতরে তারা আছে, but they are totally naked inside, totally naked. এবং আমি যদি, if I am allowed to say that, very undiplomatic but very shameless, যে আমি কাউকে কোনো পার্টিকুলার ব্যক্তিকে বলছি না, but the government should take responsibility and say যে না, we have faulted, আমাদের একটা কিছু we have to show. আরে বাবা, একটা ট্রুথ কমিশন করো না। আরে বাবা, একটা নিউজের ভেতরেই তোমরা করো না। শো টু দ্য ওয়ার্ল্ড যে কি হয়েছিল। ইউ গিভ ইয়োর ভার্সন। You cannot give versions like this and then you point to our diplomats and say that ওরা কোনো কারণ দেখাতে পেরেছে এই যে মেয়েটাকে, আমাদের যে কাউন্সিলরকে যে বার করলো। আপনার কারণ একটা দেখাতে হবে, আপনার কারণ দেখাতে হবে যে কি কারণে আপনি করছেন। আমরা দেখেছি 1 বছর ধরে আমাদের গোয়েন্দা বিভাগ ওকে ফলো করেছে, দেখেছে কি করেছে। দে হ্যাভ গট রেকর্ডস। এরপরে আর কি বলতে চায়? কি বলতে চায় তারা? ক্যান দে ফেস এনি ইন্টারন্যাশনাল ট্রিবিউনাল? কি বলবে তারা? বলুক, আমরাও যাবো ওখানে, মানে বাংলাদেশেও যাবে। and we will say. So এখানে হলো যে they are trying to backtrack on their commitments, which unfortunately they have done in the past also. এটা one doesn't expect from a country who also had at some point of time in history had their own history of struggle. এটা কেন করছে? To whose benefit? একটা small coterie বেনিফিটের জন্য। দেখেন, we are members of the OIC, we are members of SAARC, we are members of United Nations, জাতিসংঘ। All these are very কি বলবো honorable organizations, যেটাতে আমরা কন্ট্রিবিউট করি। আমাদের এটা আমরা কোলাবোরেটও করেছি। আমাদের ব্রেথ অফ ভিশন দেখেন। বঙ্গবন্ধু had agreed যে ঠিক আছে, you can take away your বঙ্গবন্ধু করেননি, ওনার আগে হচ্ছে take away on the plea যে ঠিক আছে, যখন বললো যে আমরা করব। এখন আপনার প্রশ্ন হলো যে হোয়াট ইজ দ্য সিচুয়েশন, আমরা কি করে এই রিলেশনশিপটা কি ধরনের রাখবো। আই এগ্রি উইথ হিম যে উনি যে বলেছেন যেটাকে ডাউনগ্রেড করা, এটাকে আমরা সীমিত করতে পারি। ফার্স্ট স্টেপ টু গিভ এ সিগন্যাল, এ স্ট্রং সিগন্যাল। এই টিট ফর ট্যাট, এটা আমাদের আছে তথ্য, আমরা বলছি, তারা কোনো তথ্য দিতে পারছে না, দিয়ে দিচ্ছে। দেখা যায় যে আমরাও করলাম। কি করলে তোমরা?
What is the end result of it? এখন যেটা করতে হবে যে আমরা এটা করব and very strong international signals to the regime in Pakistan or the powers that be in Pakistan that internationally you cannot behave like this. And we are সার্কের আমরা মেম্বার। পাকিস্তানের সাথে আমাদের অনেকগুলো এটা হয়েছিল, মানে উই হ্যাড অ্যারেঞ্জমেন্টস যে আমরা কোঅপারেট করব। বেশি করছো না তাহলে হাউ ক্যান উই বি আ পার্টনার্স টু ইয়োর কোঅপারেশন, বলেন আমাকে। আমি তো আই ডোন্ট সি এনি গুড। তো আমি একদমই এখন বলতে চাচ্ছি, আবার আসবো আপনার কাছে। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আমার নাম, আমি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মুকিদ, ঝন্টু, বাগেরহাট। জি বলুন। আমি সম্মানিত আলোচক বৃন্দের কাছে প্রশ্ন, সেটা হলো 1971 সালে পাকিস্তান আমাদের দেশে যে হত্যাযোগ্য, মানে নারী ধর্ষণ দিয়ে আরম্ভ করে জ্বালা পোড়াও দিয়ে যা করছে, বাংলাদেশে আমিও একজন ভুক্তভোগী। আমাদের পুরা ফ্যামিলি আমরা ভারতে ছিলাম শরণার্থী হিসেবে। তা ওদের সাথে সম্পর্ক রাখার কি আর কোনো প্রয়োজন আছে কি? আমার দৃষ্টিতে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই, ওদের সাথে ওরা, মানে আমার ভাষাটা কেমন হবে জানি না, ওরা হচ্ছে জানোয়ার। জানোয়ারের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। ধন্যবাদ ধন্যবাদ। আমি আরিফিন স্যার আপনার কাছে আবার আসবো। আপনি তো আপনার বিশ্ববিদ্যালয় থেকে একটা স্ট্রং স্টেপ নিয়েছেন, কিন্তু আপনি কি মনে করেন বাংলাদেশ সরকার এই দর্শকটি যে প্রশ্নটি করলেন যে আসলেই পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার আর প্রয়োজন আছে কিনা? একটা বিষয় তো আমরা হয়তো অনেক প্লাস মাইনাস করে দেখবো যে সম্পর্ক না রাখলে কি ক্ষতি আছে, আমাদের রাখলে কি লাভ আছে। লাভ ক্ষতি করে দেখলে কি খুব বেশি পাকিস্তানের সাথে সম্পর্ক না রাখলে কি খুব বেশি ক্ষতি হবে বাংলাদেশের? আমি তো আমাদের যিনি প্রশ্ন করলেন মুক্তিযোদ্ধা, তার মতামতের সঙ্গে আমি সহমত পোষণ করি। পাকিস্তান যে কাজ করেছে 71-এ এবং তারপর 2015 সালে এসে আবার যে ধরনের বক্তব্য দিচ্ছে, যে ধরনের মন্তব্য করছে, তাতে পাকিস্তানের সাথে আমাদের কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক রাখা, এমনকি কূটনৈতিক সম্পর্ক রাখা প্রয়োজন আছে কিনা সেটা পুনর্বিবেচনার দাবি রাখে। আমার তো মনে হয় যে আপনি আজকে সঠিকভাবেই পাকিস্তানের সাথে সম্পর্কের যে পুনর্মূল্যায়ন জরুরি সে কথাটি বলেছেন। পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার দিকে কিছু যুক্তি থাকলে না রাখার পক্ষে বহু যুক্তি আছে এবং সেইগুলো বিবেচনা করেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ শিক্ষার সম্পর্কই তো আজকে এই 21 শতাব্দীতে সবচেয়ে বড় সম্পর্ক। তো সেই শিক্ষার সম্পর্ক যখন ছিন্ন করা হয় তখন তো আমি বুঝতে পারি যে এখানে আর কোনো সম্পর্ক রাখার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু ধরেন পাকিস্তানে হয়তো বহু বাঙালি বসবাস করছে, এই দেশেও পাকিস্তানের যাওয়া আসা করে আত্মীয়তার সম্পর্কে, কারণ আমরা তো একটা একই রিজিয়নে আমরা বসবাস করি, অর্থাৎ নানাভাবে পারিবারিক সম্পর্ক আছে। তো সেই কারণে হয়তো যাওয়া আসার বিষয়টি থাকবে। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করেও তৃতীয় কোনো একটা দেশের দূতাবাসের মাধ্যমে সেই কাজগুলো আমরা করতে পারি। অর্থাৎ নানা রকম, প্রফেসর তারেক বলেছেন ডাউনগ্রেড করা, এটা একটা পদ্ধতি হতে পারে। একেবারে সবকিছু বাদ দিয়ে থার্ড কান্ট্রি মিশন এখানে এই বিষয়গুলো দেখবে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে, অন্ততপক্ষে মানে মানুষের যাতায়াতটা যাতে থাকে। আর ব্যবসা বাণিজ্যের কথা, ব্যবসা বাণিজ্যের স্বার্থ তো পরে। আপনি প্রথম হচ্ছে আমাদের যে জাতীয় যে আমাদের অবস্থান, আমাদের সেই অবস্থানের মধ্যে যদি কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়, সেখানে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক তো আমার মনে হয় সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলে যাবে। আমাদের ন্যাশনাল ডিগনিটির এখানে তো কোনো ইয়ে করা যাবে না, কোনো ধরনের কোনো আপোষ করার সুযোগ নাই। তো এই সার্বিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা দরকার। আমরা হয়তো একটা টকশোতে সব আলোচনা শেষ করতে পারবো না, কিন্তু এই যে আমাদের মুক্তিযোদ্ধা বাগেরহাট থেকে এই বিষয়টা ফলো করছেন, এটাই আমাদের কাছে আসার কথা। সাধারণ মানুষও এখন চিন্তা করছে যে আদৌ এই সন্ত্রাসী রাষ্ট্র, এই নিকৃষ্ট জাতি, এদের সাথে আর সম্পর্ক রাখার প্রয়োজন আছে কিনা। আমি আশফাকুর রহমান আবার আপনার কাছে আসবো স্যার, আপনার কাছে পরে আসবো। একজন কূটনীতিক হিসেবেই আমরা জানতে চাই যে এই যে প্রশ্নটা উঠেছে যে যদি আমরা পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করি তাহলে আসলেই কি কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ? হয়তো আন্তর্জাতিক ফোরামে আপনি যেটা বলেছেন সার্ক, ওআইসি,
ইত্যাদিতে আমাদের পাকিস্তানও সদস্য, আমরাও সদস্য, সেগুলো এফেক্টেড হতে পারে, আমি জানি না, আপনি বলতে পারবেন ভালো। কিন্তু ক্ষতিটা কতটা হবে আর লাভটা কতটা হবে, এবং অন্যান্য যে ব্যবসায়িক বা অন্যান্য যে পাকিস্তানের সাথে হয়তো ভিসা বাংলাদেশের, সেগুলো তো অন্য দেশের মাধ্যমেও হতে পারে। আর আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, পাকিস্তানও তো ক্ষতিগ্রস্ত হবে, কারণ পাকিস্তানেরও কিন্তু ভালো ব্যবসা আছে বাংলাদেশে। পাকিস্তানের বিভিন্ন পণ্য আমরা দেখি, জুস টুস ইত্যাদিতে না। তো সব মিলিয়ে আপনি কি মনে করেন আসলে? না, আমি মনে করি যে উই হ্যাভ টু বি ভেরি প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক। আমাদের অ্যাপ্রোচটা আমরা প্র্যাকটিক্যাল হতে হবে, প্র্যাগম্যাটিক হতে হবে। এমন কিছু করব না যেটা আরো আমাদেরকে ওরা ঠেলে দেবে, আমাদেরকে একটা ব্যাড নেম দেবে, যেটা একদম পিওরলি ব্যাড নেম দিচ্ছে আমাদেরকে। দে আর অ্যাবিউজিং দ্য ফ্রেন্ডশিপ দ্যাট উই হ্যাভ। আমাদের একটা তো এটা আমি সবসময় বলেছি, উইথ পাকিস্তান উই শুড হ্যাভ কারেক্ট ফ্রেন্ডশিপ, মানে কারেক্ট রিলেশন। আমি কারেক্ট বলতে আপনি যেইভাবে বলেন, যে আপনি এটা ডাউনগ্রেড করে বলেন। আমি একটু ইন্টারফেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে পাকিস্তানের যে দূতাবাসটি আমাদের দেশে আছে, আমরা তো এটা তো প্রমাণিত হয়ে গেল, গত 1 বছরে তাদের কর্মকাণ্ডে প্রমাণিত হয়ে গেল যে তারা এই দূতাবাসটিকে ব্যবহার করছে যতটা না আমাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, তার চাইতে অনেক বেশি বাংলাদেশকে ড্যামেজ করার ক্ষেত্রে, জঙ্গিবাদকে উৎসাহিত করার ক্ষেত্রে, জাল টাকার ব্যবসা করার ক্ষেত্রে একদম সরাসরি তাদের কূটনীতিকরা কিন্তু হাতে নাতে ধরা পড়েছেন। তো এই যখন অবস্থা, এবং অন্যান্য কূটনীতিকরাও মানে এর সাথে যুক্ত কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে এখন। তো সুতরাং আমরা যদি ধরে নিই যে এই দূতাবাসটিকে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে, জঙ্গিবাদকে উৎসাহিত করার ক্ষেত্রে ব্যবহার করছেন, তাহলে এটাকে আমরা কেন সহ্য করব? আমাদেরকে যেটা করতে হবে যে আমরা উই শুড সেন্ড এ ভেরি স্ট্রং মেসেজ টু দেম। গভর্নমেন্ট শুড সেন্ড এ স্ট্রং মেসেজ। উই আর কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ওয়ে your embassy has been working here. Either if you want to keep a normal relation, a correct relationship, you have to change your way of handling these basic issues. এগুলো বেসিক ইস্যুস, এগুলো কোনো এটা না যে আমরা ব্যবসা বাড়াবো এটার জন্য, দিস ইজ নাথিং, কোনো লস গেলেন নাই, এগুলো খুব ফান্ডামেন্টাল ইস্যুস। এই ফান্ডামেন্টাল ইস্যুস, আপনি একটা দেশের অস্তিত্ব আপনি মানছেন না, আপনি তার ইতিহাসকে আপনি অ্যাকসেপ্ট করছেন না, so what are you talking about? Why should we have a relationship? এটা যে প্রশ্ন উঠিয়েছেন সবাই, it's admission, but কিন্তু ডিপ্লোমেসিতে হয় যে there are many ways of doing this. আপনি আমাদের এখন আমাদের হয়তো প্লেন যায় ওখানে, এয়ারক্রাফট যায়, ওদের প্লেন আসে বা আসে কিনা জানি না আমি, পিআইএ যদি আসে, so we can do, আমরা বিভিন্ন স্তরে give very strong signals to them. Look, our people are not going to tolerate this. Our people, it's the people. আমার যেটা মনে হয়, not all people of that country মানে এটাতে সাবস্ক্রাইব করে, not all people. It's those few who think that they will be মানে cornered in future by the freedom-loving people of Bangladesh on this. ইতিহাসকে তারা এটা ডিনাই করছে, ইতিহাসটা আবার আনতে হবে। তো উই শুড থিঙ্ক ভেরি কেয়ারফুলি যে কিভাবে এটা হ্যাঁ করা যায়। আপনি ডিপ্লোম্যাটিক্যালি আপনি ছিন্ন করে দিলেন, বাট উই শুড ডু ইট ইন এ স্টেজ যে আমরা খুব মাথা ঠান্ডা করে করছি, আমরা কোনো এক্সাইটমেন্টের জন্য না। অনেকের আছে না যে এক্সাইটমেন্ট করে ফেললাম বা ছিন্ন করে দিলাম। ওনারা যেটা করেছেন, আপনি ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ বিন দ্য সেন্টার of মানে they were really the কি বলবো, একটা বাদামের যে আসল টার্নাল, ওরা টার্নাল ছিলেন, ওনারা করেছেন। yes, I can understand that and they are free to do it, এটা কোনো অসুবিধা নাই, and we appreciate that যে এটা একটা স্ট্রং সিগন্যাল দেওয়া হয়েছে। এখন যদি ওদের মাথায় যদি এটা না ঢোকে যে দেখো একটা ইউনিভার্সিটি কেন ওইটা দেবে, আরে বাবা উনিই তো বললেন যে ওখানে কবর আছে ওদের, ওখানে there is a long history, এরপরে কেন ওরা বুঝতে পারছে? It's not going through them, perhaps it's going through to the people, but it's not going through those who run the administration, you see, and that is what it has to be done. There are many ways of doing it, to be very frank with you, অনেক উপায় আছে। আমাদের সাথে আরেকজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমি সৌদি আরব তাবুক থেকে ওয়াহাব বলছিলাম। জি
আমি সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেফিন সিদ্দিক স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাইছি। পাকিস্তানি আধ্যাত্মিক ভাষার জন্য সর্বপ্রথম বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি যে পাকিস্তানের সাথে সম্পর্কটা ছিন্ন করেছেন, যাকে ওনাকে প্রবাসীদের তরফ থেকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাইছি এবং ওনার কাছে জানতে চাইছি, ওনার এই এত সিদ্ধান্ত নেওয়ার পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের সরকারের তরফ থেকে এই পর্যন্ত আমরা কোন রকমের বিবৃতি এবং কোন রকমের প্রতিবাদ মূলক কিছু কোনো জবাব পাইতেছি না, যার কারণে আমরা প্রবাসীরা তাকে আছি। এই পাকিস্তানি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে লেগে আছে, বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশকে মানুষকে পথের বিকারী বানিয়ে যাবে। কিন্তু সরকার ভালো করে জানার পরও কেন সরকার এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না, আমি ওনার তিনজনের কাছে আমার এই প্রশ্নটা অবশ্যই আমরা প্রবাসীরা তাকিয়েছি যে সরকারের এই কি করবে এই মতামত জানার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জি। আরিফ স্যার আপনি বলবেন? না, আমি আমাদের যিনি প্রশ্ন করলেন এই একই কথা যে উনি বিদেশ থেকে এই বিষয়টি নিয়ে চিন্তা করছেন, এতে বোঝা যায় যে মানুষ কতটা ক্ষুব্ধ হয়েছে। তো পাকিস্তানের কথা আর কি বলবো, আপনি নিজেই তো বললেন যে পাকিস্তানের ঢাকায় পাকিস্তানের দূতাবাসকে কতভাবে সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত করেছে। এই ধরনের বহু কথা আমি এখানে বলতে পারি যে আমাদের সহকর্মীরা অন অ্যাপয়েন্টমেন্ট ভিসা নিতে গিয়ে দেখেছেন যে এখানে কোন যুদ্ধ অপরাধীদের বিচারের রায় কার্যকর করা হয়েছে এবং তারপরে হরতাল হচ্ছে, সেই হরতালের সমস্ত কাজকর্ম বন্ধ করে ওখানে যে পরিবেশ, তারা এসে বলছে স্যার আমাদের তো অন অ্যাপয়েন্টমেন্ট গিয়ে ভিসার বিষয়ে কোনো আলাপই করা গেল না, বরঞ্চ যে কার্যক্রম দেখলাম এতে আমরা বিস্মিত যে এটা কি কোনো দূতাবাস নাকি অন্য কিছু। তো এই ধরনের বহু ঘটনা আছে এখানে। অতএব সরকারকে আসলেই এই বিষয়গুলো, যেটা আশফাক ভাই বললেন, যে এখানে খুব প্র্যাগমেটিক ডিসিশন নিতে হবে। দূতাবাসের নামে যদি একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার আছে, এখানে যুদ্ধ অপরাধীদের বিচারের রায় কার্যকর হচ্ছে, সেখান থেকে স্টেটমেন্ট ইস্যু হবে, এগুলো তো আমাদের সার্কিট যে স্প্লিট সেটাকে সাপোর্ট করে না, ইউনাইটেড নেশনসের যে চার্টার সেটাকে সাপোর্ট করে না। তো একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের ট্রাইব্যুনালে কি বিচার হচ্ছে, তার কাছে শাস্তি হচ্ছে, সেটা নিয়ে আরেকটা দেশের কি বলার আছে, এবং সেই অপরাধের সঙ্গে তারা সরাসরি যুক্ত এবং তাদের বিচার হওয়া দরকার। এই দেশে 195 জনের তো বিচার বাংলাদেশেও করা উচিত। আমাদের দর্শক শ্রোতা যা বলছেন তাদের সঙ্গে একমত পোষণ করি। আমি একটু যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের ফরেন পলিসির ক্ষেত্রে আমরা যে কথাটা সবসময় বলি যে ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থের বিবেচনায় রেখে, এখন জাতীয় স্বার্থটাকে যদি আমরা বিবেচনায় নেই তাহলে আমাদের জাতীয় ঐতিহ্যকে আমরা অস্বীকার করতে পারি না। ফলে আজকে যে বিষয়টা পাকিস্তান যেভাবে নগ্নভাবে একের পর এক কাণ্ড করছে, আমাদের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করছে, ফলে একটা বোধহয় সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে এবং সেই সিদ্ধান্তটার যেটা আমরা আলোচনা করেছি ডাউনগ্রেড করা এবং একই সাথে আরেকটা কাজ করা আমার মনে হয় এখনো বাকি আছে, সেটা হচ্ছে যে এই 70 মুক্তিযুদ্ধের সময় 71-এ তারা যে অ্যাট্রোসিটিস করেছে, গণহত্যা করেছে, ধর্ষণ করেছে, 30 লক্ষ মা বোনদেরকে গণহত্যার সাথে তারা প্রত্যক্ষভাবে জড়িত, এই জিনিসগুলো পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিভিন্ন অঞ্চলের মানুষদেরকে জানানোটা প্রয়োজন আছে। কারণ পাকিস্তানের, ইভেনকি আমি যখন পাকিস্তানে কয়েকবারে গেছি এবং আমি পাকিস্তানে দেখেছি যে পাকিস্তানের সাধারণ মানুষ অনেকেই বিষয়টা জানেন না, যে তারা প্রশ্ন করেছে আমাকে যে আসলে কি সেনাবাহিনী হত্যা এরকম মানুষ মেরেছে। তো এই বিষয়গুলো কিন্তু পাকিস্তানের সুশীল সমাজের কাছেও পৌঁছানো দরকার আছে। আমি জানি যে বেলুচিস্তানের অনেক লোক বাংলাদেশের এই যে গণহত্যাকে তারা পছন্দ করেন নাই, সেনাবাহিনীর অত্যাচার তারা পছন্দ করেননি, কারণ আপনি জানেন যে বেলুচিস্তান ও পাকিস্তানের সেনাবাহিনী একই কাজে গণহত্যা চালিয়েছে। আমি নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সেও দেখেছি, পাখতুনখোয়া যেখানে নাম এখন, সেখানেও দেখেছি সাধারণ মানুষের এই সেন্টিমেন্ট আছে। ফলে পাকিস্তানের সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য এই গণহত্যার বিষয়গুলো ডকুমেন্ট আকারে তুলে ধরা প্রয়োজন। সেই সাথে পৃথিবীর বিভিন্ন ভাষায় অ্যাটলিস্ট মিনিমাম 5 থেকে 6টি ভাষা, যা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত যে ভাষাগুলো, জাতিসংঘের যে ন্যাশনাল জাতীয় সেখানে যে 6টি ভাষা স্বীকৃত, সেই ভাষায় অনুবাদ করে আমার মনে হয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভাষাভাষী মানুষদের কাছে এই অ্যাট্রোসিটিসটা তুলে ধরা প্রয়োজন। আর একই সাথে যে কথাটা এখন ইতিমধ্যে উঠেছে 195 জন পাকিস্তানি সেনাবাহিনী কর্মকর্তাদের বিচারের প্রসঙ্গটা, আমার মনে হয় সেটাও বিবেচনার দাবি রাখে, সেটা করা যেতে পারে। আপনি এটা ঠিক যে পাকিস্তান সরকার এই ধরনের কথা বলছে, কিন্তু পাকিস্তানের
নতুন প্রজন্মের ছেলেমেয়েরা প্রায় আমাদের বিশ্ববিদ্যালয়ে তারা বিভিন্ন প্রতিনিধি নিয়ে যখন এসেছে, এখন তো আসা বন্ধ হয়ে গেল, তখন তারা কিন্তু অনেকে আমাকে বলেছে যে স্যার আমরা ঢাকায় এসে আপনাদের কাছ থেকে যে কথাগুলো শুনছি এগুলো আমাদের জন্য নতুন তথ্য, কারণ আমাদের টেক্সট বইগুলোতে 71 এসে একেবারে ব্ল্যাঙ্ক, আমাদের টেক্সট বই আর কিছু নাই, তারপরে আবার পরের থেকে আছে। তখন অনেকেই এটা পর্যন্ত বলেছে যে আমরা আমাদের দেশবাসীর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি এবং আপনার কাছ থেকে শুনে এখন আমরা সাভারে যাচ্ছি, সাভারে আমরা আমাদের এই আপনাদের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। তো এই ধরনের আছে, বিবেকবান মানুষ সব জায়গায় আছে, কিন্তু আমাদের দিক থেকে বক্তব্য হচ্ছে যে পাকিস্তান সরকার তারা যে কাজগুলো করছে সেটা 71-এ সামরিক শাসক ইয়াহিয়া যা করেছে, আজকে তথাকথিত নির্বাচিত সরকার একই কাজ করছে। অতএব সেই ক্ষেত্রে সরকারের সাথে সরকারের যে সম্পর্ক এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে পাকিস্তান সরকার বা পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক, সেগুলো বোধহয় আর এই মুহূর্তে অব্যাহত রাখার কোনো সুযোগ নেই। না, এবং যেটা দেখা যাচ্ছে যে দেখেন পাকিস্তান এই পর্যন্ত তাদের কৃতকর্মের জন্য, 71-এর কৃতকর্মের জন্য কোনো সরকারি দুঃখ প্রকাশ করেনি, সরকার দুঃখ প্রকাশ করেনি বা দুঃখ প্রকাশ করেনি। এখন এসে যে কথা বলছে সেটা তো একেবারে আবার দ্বিতীয়বার গণহত্যার শামিল। এবং আরেকটি বিষয় কিন্তু পাকিস্তানের সাথে অমীমাংসিত রয়ে গেছে শুরু থেকে, সেটি হচ্ছে বাংলাদেশের যে ন্যায্য পাওনা পাকিস্তানের কাছে সেটিও তারা দেয়নি। তো এই ব্যাপারেও তো আমাদের পাওনা দিবে কেন? গণহত্যাই তো তারা করেনি। কথার কথা বলছি, দেখেন আপনি যে আপনি তাদের সঙ্গে যুক্তিতে আপনি গণহত্যাই হয় নাই। পাওনার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছিল, একটা সিদ্ধান্ত হয়েছিল যে $6.2 বিলিয়ন তারা বাংলাদেশকে দেবে, মানে তাদের দিতে হবে, একটা হিসাব নিকাশ হয়েছিল। কিন্তু তারা সেখান থেকে 195 জনকে বিচার করবে, সেটা তো তারা করে। হামিদুর রহমান কমিশন তাদের সেখানে যে ভুট্টো যে কমিশনটা করেছে, প্রধান বিচারপতি হামিদুর রহমান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 উপাচার্য ছিলেন, তার রিপোর্টও তো আপনার তাদের যে অ্যাট্রোসিটিস, তাদের সেই নৃশংসতা, সেগুলো বহু বর্ণনা সেখানেও আছে। না, অনেক হামিদুর রহমান কমিশনের যেই পোর্শনটা খুব ভাইটাল ছিল, ওয়ার্ল্ড টু নো, ওইটা কিন্তু পাওয়া যায় না, কিছু করেছে। তাহলে এখানেই তো বলা যাচ্ছে ইন্টেনশনটা না, যদি অনেস্ট হতো যে হ্যাঁ একটা ঘটনা হয়েছে, তখন দে ওয়ান্টেড টু কিপ দ্য টু উইংস টুগেদার, আমরা করেছি, ফাইট করেছি, এটার মধ্যে হতে পারে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট তো না, এটা ডেলিব্রেট করা, এভরিবডি নোজ ইট, এটা কোনো অ্যাক্সিডেন্টের ব্যাপারই না। সেখানে মিয়াজি, ফরমান আলী, তারপর আপনার যে টিকা খান, তাদের ব্যাপারে যে কথাগুলো খুব সংক্ষেপে যে কথাগুলো আছে সেগুলি তো মানে আপনার বিশ্বাস ডোন্ট বিলিভ দেয়ার ওন জুডিশিয়াল আপনার সিস্টেম, তাহলে কি হবে? এটা তো রোগ একটা স্টেট বা রোগ স্টেটের মতন হচ্ছে। তো আই থিঙ্ক নিশ্চয়ই ওভার টাইম আমার মনে হয় that they will come around. On the question of relationship, আপনার যে bilateral relation আমরা কাট অফ করবো কিনা, I think গভর্নমেন্টের পজিশনটা আমি মানে ইন দ্য সেন্স যে ফুললি এটা করছি না সাপোর্ট, বাট দে মাস্ট টেক কিছু স্টেপস, 2-3টে স্টেপস নিতে হবে আপনাকে ইমিডিয়েটলি, ইন অর্ডার টু মানুষের যে ফিলিং, যেমন মানুষ শুধু আপনার মুক্তিযোদ্ধা না, ইউ আস্ক এনি বাংলাদেশে ইয়াং যারা আছে, দে আর ভেরি আপসেট, বুঝছেন না? আমি অনেকজনের সাথে কথাও বলেছি, দে ভেরি আপসেট। তো আপনাকে ইউ মাস্ট মিট দ্য ডিমান্ড অফ দ্যাট, এবং আপনি স্টেপ বাই স্টেপ করেন, and at the end we'll say we tried but we couldn't, we failed, so now we have to cut off relationship. এটা এবং পাকিস্তানের যেটা মানে আমরা লক্ষ্য করছি যে 71 সালের পর থেকে মানে পাকিস্তানের তো কোনো উন্নতি হয়নি, তারা তো একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে সব দিক দিয়েই, এবং পুরো দেশটারই যে অবস্থা এখন এসে দাঁড়িয়েছে সেটাকে আমরা বুঝতে পারছি যে তাদের যে লিডারশিপের যে দৈন্যতা এবং তাদের ইতিহাসকে অস্বীকার করা, নিজেদেরকে অস্বীকার করা, অঞ্চলে জঙ্গিবাদের উত্থান ঘটানো, সব মিলিয়ে তাদের যে মানে রাষ্ট্রীয় পলিসি এত বছর ধরে, তারই ফল তারা ভোগ করছে, কিন্তু এখনো কিন্তু তারা বুঝতে পারছে না সেই কি পরিণতির দিকে পাকিস্তান যাচ্ছে। এই ব্যাপারে আপনি কিছু বলবেন? না, সেটি আসলে কথা হলো সেটি যে তারা ওই যে মানে বিষয়গুলো, তারা আমার যেটা ধারণা যে তারা
এই যে বড় ধরনের এই যে যেটা আশফাক ভাইও বললেন, যেটা বড় ধরনের এই যে আসল কথাগুলো ছিল সেটা হাইড করেছে হামিদুর রহমান কমিশনের কাছ থেকে। ফলে এই বিষয়গুলো হাইড করে তারা কখনো এই জিনিসটাকে স্বীকার করে নিতে চাচ্ছে না, আসল সত্যটাকে থেকে তারা অনেক দূরে চলে যাচ্ছে। এখন এই সত্যের কাছে যেতে বাধ্য করা এবং সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য আমাদের বোধহয় কিছু করণীয় আছে, এবং সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ। আমি ঠিক সরাসরি ভাবে এই মুহূর্তে কাটাপের ডিপ্লোম্যাটিক রিলেশন কাটাপের পক্ষপাতী না, কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা যেতে পারি এবং পাকিস্তান সরকারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে পারি। কিন্তু পাকিস্তানে আপনি যেটা বলছিলেন যে পাকিস্তানেও শুভবুদ্ধির লোক আছে, কিন্তু আমরা জানি না মানে তারা কি তাদের সত্যিকারের উত্থান ঘটবে কিনা ওদের ভবিষ্যতে। শুধু বাংলাদেশের ব্যাপারেই না, মানে সার্বিকভাবেই তো সেটা না হলে পাকিস্তানের যে পরিণতি হচ্ছে সেটা আমাদের কাছে খারাপ লাগছে। সরকার যখন সন্ত্রাসী সরকার হয়ে যায় তখন খুব বেশি আশা করা যায় না। আমাদের এখানে দক্ষিণ এশীয় সংহতির যে বিশাল সমাবেশ আমরা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে পাকিস্তানের যে প্রতিনিধি দল এসেছিলেন সেখানে পাকিস্তানের বেশ কয়েকজন রাজনীতিবিদও ছিলেন, এবং তারা সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে আমাদের সাথে সংহতি প্রকাশ করে বলেছিলেন যে আমরা জোর হাতে ক্ষমা চাচ্ছি যে ৭১ আমাদের সেনাবাহিনী আপনাদের দেশে এই ধরনের কাণ্ডকলাপ করেছে। তো এই ধরনের মানুষ পাকিস্তানে আছে, কিন্তু যেখানে সরকার যদি সরাসরি সন্ত্রাসী হয়, আপনি দেখেন যে এই অঞ্চলে কিভাবে জঙ্গিবাদকে তারা বিভিন্ন জায়গায় উৎসাহিত করছে। তাদের নিজেদের দেশে কি হচ্ছে, মসজিদে আপনার প্রতিনিয়ত হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। মসজিদে হত্যাকাণ্ড কোন দেশে ঘটতে পারে? তো এই সার্বিক বিষয় বিবেচনা করে আশাবাদী হওয়া খুব শক্ত। তারপরেও আমরা সবসময় আশাবাদী হতে চাই। আমরা চাই মানবতার উত্থান ঘটুক, সর্বক্ষেত্রে সব জায়গায় মানুষের সম্মান মর্যাদা ফিরে পাক, সেটা তো আমরা সবসময় আশা করি। আমাদের চিন্তা চেতনার মধ্যে সেটাই থাকে, তার বিকল্প চিন্তা করা সম্ভব না আমাদের পক্ষে। কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে, পাকিস্তানের সঙ্গে আমাদের কোন রকম সম্পর্ক রাখা শুধু ব্যবসায়িক স্বার্থে যে কিছু টাকা পয়সা আমাদের লাভবান হলাম, আর সেটাও কিন্তু খুব বেশি লাভবান আমরা হই না। হিসাব নিকাশ করে দেখবেন যে আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে পাকিস্তানই বরঞ্চ বেশি লাভবান হচ্ছে। তো সেখানে আমাদের জাতীয় মর্যাদার প্রশ্নে, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের খুব শক্ত অবস্থান নিতে হবে। ধন্যবাদ। আরেকজন দর্শক আছে আমাদের সাথে ফোনে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে ফয়জুল কবির, আমি একজন বাংলাদেশের এনজিও কর্মী। আমার প্রশ্ন এবং আক্ষেপ দুটোই বলা যায়। তা হচ্ছে যে বাংলাদেশে প্রচুর ইন্টারন্যাশনাল এনজিও, তারা ইন্টারন্যাশনাল এক্সপার্ট হিসাবে পাকিস্তানের নাগরিকদেরকে নিয়ে এসে উচ্চ স্যালারি দিয়ে তাদেরকে এখানে চাকরি দিচ্ছে, এবং তারা আছে এবং তাদের অ্যাটিটিউড এবং বিহেভিয়ার টুয়ার্ডস বাংলাদেশ ডেভেলপমেন্ট, স্পেশালি ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্টরে as well as towards ন্যাশনাল স্টাফ খুবই অবমাননাকর, এবং তারা তাদেরকে খুবই হেয় প্রতিপন্ন করে, এবং তারা বাংলাদেশের ডেভেলপমেন্টে কোনো কন্ট্রিবিউটও করছে না, কিন্তু তাদেরকে আনা হচ্ছে। এইটার ক্ষেত্রে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তারা তাদেরকে ইজিলি আসতে দিচ্ছে, ওয়ারাজ বাংলাদেশি কেউ ওখানে সহজে চাকরিতে গেলে ভিসা দেয় না। ধরেন আপনার প্রশ্ন বোঝা গেছে। ধন্যবাদ। আসলে এটি আরেকটি বড় প্রশ্ন, কিন্তু বড় প্রসঙ্গ, সেটি হচ্ছে শুধু দূতাবাস না, পাকিস্তান বিভিন্ন ভাবে কিন্তু বাংলাদেশে ইনফিল্ট্রেট করছে এবং অনুপ্রবেশ করছে, বিশেষ করে এনজিওর মাধ্যমে, এবং তাদের কিন্তু উদ্দেশ্য ভালো নয়। সেইগুলোকেও কিভাবে বন্ধ করা যায়? বাংলাদেশ তো সেই ব্যাপারে আরো স্ট্রং ভূমিকা নিতে পারে। আপনি কি? ডেফিনেটলি, কারণ এদের তো লিস্ট আমাদের এনজিও ব্যুরোর কাছে লিস্ট আছে, কারা কারা কোন কোন পাকিস্তানি কর্মকর্তারা এখানে কাজ করছেন। সেখানে তাদের একটা রেস্ট্রিকশন তারা ইম্পোজ করতে পারে, অথবা তাদের মনিটরিং করতে পারে, তাদের অ্যাক্টিভিটি কোন পর্যায়ে কিভাবে কাজ করছে সেটা এনজিও ব্যুরো করতে পারে। সুতরাং এটা তো খুব কঠিন কোনো কাজ না, এবং সেগুলো যদি করে, মানে বাংলাদেশ কিন্তু যদি, মানে আমরা তো একটা বলছি কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে, কিন্তু বাংলাদেশ যদি সুস্পষ্টভাবে কিছু পাকিস্তানি যারা এখানে কাজ করছে বিভিন্ন সেক্টরে, তাদের ব্যাপারে অন্তত একটা কড়া সিদ্ধান্ত নেয়, তাদের ওয়ার্ক পারমিট বাতিল করে, তাহলেও কিন্তু একটা সিগন্যাল যায় পাকিস্তানের কাছে। এখানে দুটো প্রশ্ন আছে। একটা হলো যে কেউ, সে আমাদের দেশের লোক হোক বা বিদেশের লোক হোক, আমার ন্যাশনাল ইন্টারেস্ট যেটা বেসিক, যেগুলো যেমন এটা এই ফান্ডামেন্টাল যেগুলো আমাদের ইন্টারেস্ট, এইগুলোর বিরুদ্ধে কথা বললে there is no question that he becomes undesirable, ইংরেজিতে বলে undesirable person, মানে ও তো আমাকে বিশ্বাস করছে না। আপনি পারবেন অন্য কোনো দেশে গিয়ে আপনি বলতে যে তোমাদের এটা এই স্বাধীনতাটা ইটস এ ভেরি চিপ স্বাধীনতা?
এটা আমাদেরকে কি বলছে যে এইটা তো আসলে তোমরাই করছো, তোমাদের লোক মাস। হোয়াট আর ইউ সেইং? এখন এইগুলো তো এইসব ফপিশনেস যেটা বলি ইংরেজিতে, ফপিশনেস গুলোকে বন্ধ করতে হবে। একটা আছে আমাদের যে আমরা ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ার অফ লিবারেশন অ্যান্ড কি হয়েছিল, এইটা দিস হ্যাজ নট বিন ভেরি ওয়াইড স্প্রেড ইন দ্য ওয়ার্ল্ড। যে জন্য এখন অনেক ইনস্টিটিউশনও মনে করে যে এটা আমরা একটু বাড়াবাড়ি করছি, কিন্তু এটা যে আমরা জানি, উই হ্যাভ বিট ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে আমাদের, ফার্স্ট হ্যান্ড আমরা দেখেছি চোখে ফেলে। এইটা তো দিস হ্যাজ টু, আমাদের একটা দায়িত্ব রয়ে গেছে, উই নিড টু। এবং আমি এখানে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেব আছেন, আপনাদের পণ্ডিতকে দিয়ে আপনারা যদি লেখান বিভিন্ন এটাতে সেটা গভর্নমেন্টের মাধ্যমে দেন, প্রাইভেট সেক্টরের মাধ্যমে দেন, you can just spread it, film বানান, and with international এটা যারা এগুলোতে বিশ্বাস করে। ওয়ার্ল্ডে কে বললো যে বাংলাদেশে এখানে হচ্ছে? More than us, it was the foreigners who came forward, এবং আমাদের সবাইকে বললো। তো এইটা we need to revive that so that people, এখানে হলো ওরা অ্যাডভান্টেজ নিচ্ছে, মানে ওরা ওই পাকিস্তানের যে সিটিজেন আছে ওরা তো দে ডোন্ট হ্যাভ দ্যাট ইনফরমেশন। ধন্যবাদ। আমি একটু আরিফিন স্যারের কাছে আসবো, 1 মিনিট সময় আছে আমাদের। আপনি একটু কিছু বলবেন কিনা শেষ? আমি বলতে চাই যে পাকিস্তানিদের নিয়ে বেশি আলোচনা করার আমি প্রয়োজনই মনে করি না, কারণ এটা এমন একটা রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র, যে রাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ রাখা উচিত। এই যে আমাদের দর্শক আক্ষেপ করলেন, এটা তো খুব বাস্তব অর্থে তিনি আক্ষেপ করছেন। এখন কেন এনজিওর কর্মকাণ্ডে পাকিস্তানিদের আনতে হবে? কেন তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে সেখান থেকে? আমাদের দূতাবাস কি জানে না যে পাকিস্তানের সঙ্গে আমাদের কি ধরনের সম্পর্ক যাচ্ছে? এরা কি ইন্ডিসপেন্সিবল? এদেরকে ছাড়া কি এনজিও অ্যাক্টিভিটি চলবে না? এখানে সারা দুনিয়ার মানুষজন আছে, সেখানে পাকিস্তানিদের কেন আনতে হচ্ছে? দুঃখজনক। তো আমার মনে হয় যে এইসব বিষয়ে সরকারের অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সব বিষয় পাকিস্তানের সব বিষয় দ্রুত সিদ্ধান্ত, শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, অন্যান্য বিষয়ে সবকিছু কড়া অবস্থানে যেতে হবে সরকারের। এইটাই আমাদের প্রত্যাশা। আপনাদের অত্যন্ত ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। পলিমাটির দেশ আমাদের বাংলাদেশ, মমতাময় মানুষ, স্নেহময় প্রকৃতি। কিন্তু অনেক সময় বৈরী প্রকৃতি আঘাত হানে আমাদের নির্মাণে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে আমরা হই ভীত, স্থাপনা হয় অরক্ষিত। তাই প্রয়োজন সুদৃঢ় ভিত্তি, চাই কার্যকর নির্মাণ সামগ্রী, চাই একটি শক্তিশালী স্টিল বার। শীতলপুর স্টিলের SASM আলট্রা স্ট্রং 500 TMT বার সবচাইতে শক্তিশালী এবং নিরাপদ স্টিল বার। এর হাই ডাক্টিলিটি আর ম্যাক্সিমাম বেন্ডাবিলিটি, উচ্চতাপ ও ভূমিকম্প সহনশীলতা যে কোনো দুর্যোগে নির্মাণকে রাখে সুরক্ষিত। আর এর অনন্য প্রপার্টি ব্যালেন্স এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SASM আলট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ় কাঠামো।
দাঁতের সেন্সিটিভিটি বলতে আমরা বুঝি তীক্ষ্ণ শিরশির অনুভূতি, আউচ, গরম, ঠান্ডা, মিষ্টি এবং টক যে কোনো খাবার খাওয়ার সময় দাঁতে শিরশির ভাব হতে পারে। আমি প্রতিদিন 2 বার সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দেই। সেন্সোডাইন দাঁতের ভিতর প্রবেশ করে নার্ভগুলোকে আরাম দেয়। এটি দাঁতের সেন্সিটিভিটি দূর করে। এজন্য আমরা সবসময় সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দিয়েছি। এখন প্রতিটি 100 গ্রাম সেন্সোডাইন টুথপেস্টের সাথে সেন্সোডাইন টুথব্রাশ ফ্রি। মাত্র 2190 টাকায় দুর্দান্ত স্মার্টফোন সিম্ফনি E5। জুনিয়র হরলিক্সের 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্ট ও যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ওর ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। হবেই তো ভাই, বাইরের দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না। এপেক্স আল্টিমা। ভাবি, আপনি ছেলেকে তো চ্যাম্প, এক্সট্রা কিছু কি দিচ্ছেন? আমি রোজ ওকে দুধের সাথে হরলিক্স দিই। হরলিক্স কেন? দুধেই তো ভিটামিন মিনারেলস সব আছে। আমি তো শুধু দুধই দিই। হরলিক্স যে বাচ্চাদের গ্রোথ নিশ্চিত করে, এটা তো রিসার্চে প্রমাণিত। একটি রিসার্চ 800-র বেশি বাচ্চা, অর্ধেক বাচ্চাদের দুধের সাথে হরলিক্স, বাকিদের বাড়তি নিউট্রিয়েন্টস যুক্ত দুধ। 14 মাসের রিসার্চে ক্লিনিক্যালি প্রমাণিত হয় হরলিক্স খাওয়া বাচ্চাদের বেড়ে ওঠার 5টি লক্ষণ অন্যদের তুলনায় বেশি ইমপ্রুভ করে। ওরা হয়ে ওঠে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিময়। তাই রোজ দুধের সাথে হরলিক্স, বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। তুমি লুকিয়ে আছো দীপ্তিময় রঙে বাড়ি রাঙাতে উজালা ওয়েদারপ্রুফ আপনার বাড়িকে দেয় দীর্ঘস্থায়ী সৌন্দর্য। উজালা পেইন্ট, জীবনটাই রঙিন। আমার একটা দেশ, তাকে সবাই যেন সুখে সুদিনের গান যেন থাকে সবার মুখে। স্বপ্ন আছে কাটো, সব সাথে করতে পারো। Just come together for a better tomorrow. আমাদের গানে ঘরে ঘরে গেল, মাঝে মাঝে দেখো কত ঘরে গেল। শহরের বুকে আগে কত কিছু আছে, মানুষেরা আছে মানুষের খুব কাছে। স্বপ্ন আছে কাটো, সব সাথে করতে পারো। Just come together for a better tomorrow. যদি সবাই মিলে করি তবে আগামী দেশটা হবে আরো সুন্দর, আরো সমৃদ্ধ। 1997 সাল থেকে ইটকল তাই দেশের বৃহত্তর নানা খাতে অর্থায়ন করে আসছে, দেশকে নিয়ে যাচ্ছে উন্নত বিশ্বের দিকে। ইটকল, টুগেদার ফর টুমরো। মাত্র 2190 টাকায় দুর্দান্ত স্মার্টফোন সিম্ফনি E5। ভাবি, আপনি ছেলেকে তো চ্যাম্প, এক্সট্রা কিছু কি দিচ্ছেন? আমি রোজ ওকে দুধের সাথে হরলিক্স দিই। হরলিক্স কেন? দুধেই তো ভিটামিন মিনারেলস সব আছে। আমি তো শুধু দুধই দিই। হরলিক্স যে বাচ্চাদের গ্রোথ নিশ্চিত করে, এটা তো রিসার্চে প্রমাণিত। একটি রিসার্চ 800-র বেশি বাচ্চা, অর্ধেক বাচ্চাদের